শোনা যাচ্ছে ঢাকা ৮ আসনে বিএনপির প্রভাবশালী নেতা মির্জা আব্বাসের বিপরীতে এবার মাঠে নামতে পারেন শিবিরের সদ্য নির্বাচিত ডাকসু ভিপি সাদিক কায়েম। শনিবার রাত থেকেই এই খবর সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে, গণমাধ্যমেও ব্যাপক গুঞ্জন। আর ঠিক এর পরের দিনই পুরো আলোচনার কেন্দ্র ঘুরে গেল ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা নিয়ে তারেক রহমানের মন্তব্যে। কি বললেন তিনি, চলুন শোনা যাক। জামায়াতকে তো দেশের মানুষ ১৯৭১ সালেই দেখেছে। নিজেদের স্বার্থ রক্ষায় কিভাবে লক্ষ লক্ষ মানুষ হত্যা করেছে তা জাতি জানে। রবিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে বিএনপি আয়োজিত দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে ভার্চুয়ালি যুক্ত হয়ে তারেক রহমানের এই কথার মধ্য দিয়ে একটা বিষয় কিন্তু স্পষ্ট, নির্বাচনের মাঠে জামায়াতকে মোটেও হালকাভাবে নিচ্ছে না তারেক রহমান কিংবা বিএনপি। ভোটের চাকা ঘুরতে শুরু হওয়ার পর থেকে এখন অবধি যথেষ্ট মুনশিয়ানার পরিচয় দিচ্ছে জামায়াতে ইসলামী। একদম কর্মী বাছাই, মনোনয়ন সব দিকেই তীক্ষ্ণ নজর আছে জামায়াতের হাইকমান্ডের। কোন আসনে কে ভালো করবে, কোন এলাকায় কার ফেস ভ্যালু ভালো, হুবহু তাদের নখদর্পণে। জামায়াতের একদম তৃণমূলও যখন দারুণ সুসংগঠিত, সেই সময়ও বিএনপিকে সামলাতে হচ্ছে নেতাকর্মীদের বিক্ষোভ বিদ্রোহ। এরই মধ্যে দিন চারেক আগে এই জামায়াতের বিরুদ্ধে মুখ খুলতে দেখা গিয়েছে মির্জা আব্বাসকেও। তিনি সরাসরি বলে বসেছিলেন যে মুক্তিযুদ্ধের সময় যারা আলবদর ও রাজাকার হিসেবে পরিচিত ছিল তারা আবার ভোট চাইছে এবং বড় বড় কথা বলছে। এরপরেই মির্জা আব্বাসের বিরুদ্ধেই জামায়াতের পক্ষ থেকে সাদিক কায়েমের ভোটে দাঁড়ানোর কথা শোনা যাচ্ছে। তাহলে কি প্রতিশোধ নিতেই এই কাজটি করল জামায়াত? এমন প্রশ্ন কিন্তু উঠছে চতুর্দিক থেকে। কারণ সহজ, কিছুদিন আগেই ডাকসুতে বিরাট জয় পেয়েছে জামায়াত সমর্থিত ছাত্র সংগঠন ছাত্র শিবির। সেখানে সাদিক কায়েমের জনপ্রিয়তা ছিল চোখে পড়ার মতো, ভোটও পেয়েছিলেন প্রচুর। ভিপি পদে ছাত্র শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থী হিসেবে তিনি পান ১৪,০৪২ ভোট। আবার এখন পর্যন্ত সাদিক কায়েমের ইমেজ নিয়েও কোনো ইস্যু তৈরি হয়নি। এই অল্প সময়ে যথেষ্ট সফলতা দেখিয়েছেন। সবচেয়ে মজার বিষয় হচ্ছে সাদিক কায়েমের নির্বাচনে মনোনয়ন গুঞ্জনের মধ্য দিয়েই লন্ডন বা ভারতে বসে আর কোনো রাজনীতি চলবে না বলেও হুঁশিয়ারি দিতে দেখা যাচ্ছে তাকে। এর মানে কি তা বুঝতে তো আর বাকি নেই দেশবাসীর। কারণ জামায়াত বোধহয় ধরেই নিয়েছে মির্জা আব্বাসের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে তফাত এনে দিতে পারে তরুণ ভোটাররাই। আর এজন্য সব বুঝে শুনেই সাদিককে বসিয়েছে মির্জা আব্বাসের প্রতিপক্ষ হিসেবে, অন্তত এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। আর এর মধ্যে তারেক রহমানের এহেন বক্তব্য কিন্তু প্রমাণ করে যে জামায়াতকে মোটেও হাতের মোয়া ভাবছে না বিএনপি, বরং স্পষ্টই নিজেদের প্রতিপক্ষ মনে করছে তারা। কিন্তু কেন? এ পর্যন্ত ৩ বার ক্ষমতায় বসেছে বিএনপি আর জামায়াত। ২০০১ সালে বিএনপির সঙ্গে জোট বেঁধে একবার ক্ষমতায় এসেছিল, এর বাইরে কখনোই ক্ষমতায় দেখা যায়নি দলটিকে। তাহলে কেন এই জামায়াতকে এত সিরিয়াসলি নিচ্ছে বিএনপি? রুমিন ফারহানার কথাই ধরা যাক। সম্প্রতি টিবিএসে প্রচারিত বিবিসি বাংলার সাবেক সম্পাদক সাংবাদিক সাবির মুস্তফার সঙ্গে এক সাক্ষাৎকারে খোলাখুলি অনেক কথা বলতে দেখা যায় তাকে। এ সময় বট বাহিনীর বিরুদ্ধে স্পষ্ট করে কথা বলতে দেখা যায় তাকে। আর এই বট বাহিনীর সঙ্গে জামায়াতের সংশ্লিষ্টতার কথাও ইঙ্গিত করে। বট বাহিনী বলতে সাধারণত স্বয়ংক্রিয় বা আধা স্বয়ংক্রিয় সফটওয়্যার, যার মাধ্যমে পরিচালিত অনলাইন অ্যাকাউন্টগুলোর একটি সংগঠিত দলকে বোঝায়, যাদের উদ্দেশ্য নির্দিষ্ট কোনো ব্যক্তি, গোষ্ঠী, রাজনৈতিক দল বা মতাদর্শকে সমর্থন বা বিরোধিতা করা। যে জামায়াতকে নিয়ে বিএনপি নেতাদের এত কথা, এত সমালোচনা, সেই জামায়াতের সঙ্গে ২ যুগ আগে জোট বাঁধতে দেখা গিয়েছিল বিএনপিকে। সেই জোটে যোগ দেয় জাতীয় পার্টি, জামায়াত, ইসলামী ঐক্যজোট এবং খেলাফতে মজলিস। এর মধ্যে শুরুতেই জাপা এবং খেলাফত মজলিস জোট ছাড়লেও তাদের একটি অংশ একই নাম নিয়ে রয়ে যায় এই জোটে। ২০০১ সালে নির্বাচনে ৪ দলীয় জোটের অভূতপূর্ব বিজয় হয়। সরকার পরিচিতি পায় বিএনপি নেতৃত্বাধীন ৪ দলীয় জোট সরকার হিসেবে। জামায়াতের ২ নেতাও কিন্তু বিএনপির মন্ত্রিত্ব পেয়েছিলেন।
কিন্তু সময়ের ফেরে বহুল আলোচিত সেই 4 দলীয় জোট আর নেই। বিএনপির সঙ্গেও সখ্য ছিল না বাদবাকি দলগুলোর। তবে জোটের নানা বিতর্ক নিয়েও অনেক দিন পর্যন্ত বিএনপির সঙ্গে সম্পর্ক টিকে ছিল জামায়াতের। আর জামায়াতকে যে সহজভাবে দেখছে না বিএনপি, সেটা স্পষ্ট গত অক্টোবরে বিএনপির এক তৃণমূলের নেতা, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মজিদের কথাতেই। তিনি তখন জানিয়ে দিয়েছিলেন যে বিএনপি যদি ক্ষমতায় আসে, জামায়াতে ইসলামী রাজনীতি করতে পারবে না। শুধু তাই নয়, দলটি ইতপূর্বেও নিষিদ্ধ হয়েছিল। বিএনপি ক্ষমতায় আসার পর স্বাধীনতা বিরোধী ওই মুনাফেকের দলকে আবারও নিষিদ্ধ করা হবে বলেও জানিয়েছিলেন। যদিও পরবর্তীতে তার বক্তব্যটি তুলে নেন ওই নেতা। সব মিলিয়ে চিত্রটা পরিষ্কার যে জামায়াত একসময় ছিল বিএনপির জোটসঙ্গী, আজ সেই জামায়াতই হয়ে উঠছে তাদের সবচেয়ে অস্বস্তিকর প্রতিপক্ষ। তরুণ ভোটার টার্গেট করা, তৃণমূলের সংগঠন, সোশ্যাল মিডিয়ায় উপস্থিতি, সব মিলে জামায়াত নিয়ে বিএনপির ভেতরে চাপ বাড়ছে। তাই 2001 সালে মাত্র একবার, তাও আবার বিএনপির সঙ্গেই ক্ষমতায় থাকা দলটিকে 3 বারের ক্ষমতাসীন বিএনপি মোটেও হালকাভাবে নেওয়ার ভুল করছে না।